আচ্ছা স্যারেরা কথা বলে না, শুরু করি আমরা। হ্যাঁ, অধ্যায়ের নাম হচ্ছে টিস্যু এবং টিস্যু তন্ত্র। আজকে আমরা ট্রাই করব টিস্যু পর্যন্ত শেষ করে দেওয়ার জন্য। মানে অধ্যায়ের দুইটা অংশ, একটা হচ্ছে টিস্যু আর একটা হচ্ছে টিস্যু তন্ত্র। আমরা আজকে শেষ করবো টিস্যু পর্যন্ত। আমাদের বোটানির প্রথম যে অধ্যায়টা ছিল ওটার মধ্যে কি টিস্যু ছিল না কোষ ছিল? কোষ ও কোষের গঠন। আর অনেকগুলা কোষ যখন একসাথে হয়ে যায় তখন তারা কি আর কোষ নামে ডাকি না টিস্যু নামে ডাকি? তো প্রথমে আমাদের যে ডেফিনিশনটা লাগবে, ডেফিনিশনটা রাখ দাও যে অনেকগুলা কোষ যখন একসাথে একই ধরনের কাজ করে এবং তারা একই জায়গা থেকে তৈরি হয় তখন তাদেরকে আমরা বলি টিস্যু। অনেকগুলো কোষ থাকবে, তারা এক জায়গা থেকে আসবে, কয় জায়গা থেকে আসবে, এবং তারা কাজও করবে একরকম, তখন তারা আমরা কি বলবো? টিস্যু। ধরো একজন আসছে মাদারগঞ্জ থেকে, একজন সরিষাবাড়ি থেকে, একজন হচ্ছে কই থেকে, মেলান্দা থেকে, এটা হবে না, সব এক জায়গা থেকে আসতে হবে, আবার কাজ করতে হবে কয় রকম? একরকম কাজ, তখন তাদের আমরা কি নামে রাখবো? টিস্যু। ব্র্যাকেট দিচ্ছ, একই উৎস থেকে সৃষ্ট এবং একই ধরনের কাজ করে তখন অবিচ্ছিন্ন কোষ গুচ্ছ। কি গুচ্ছ বলছে? মানে কোষগুলো একসাথে লেগে লেগে থাকবে, ফাঁকা ফাঁকা হয়ে থাকবে না, একসাথে লেগে থাকবে, ওটা আমরা বলি টিস্যু। যেমন আমার হাতের যে মাংসটা, এটা একটা টিস্যু। কথা বুঝতে পারছো? আমার রক্ত, এটা এক ধরনের টিস্যু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টিস্যু ডেফিনেশন। এখন আসো, টিস্যু হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তো টিস্যু দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর পয়েন্ট গোল দাগ দাও, ভাজক টিস্যু। দুই নম্বর পয়েন্ট গোল দাগ দাও, স্থায়ী টিস্যু। কয় প্রকার স্যার? দুইটা মানে কি আগে এটা একটু বুঝে নি। ভাজক নাম শুনলেই বোঝা যায়, ভাজক বিভাজন করতে পারে। কি করতে পারে? ধরো আমাদের কাছে একটা কোষ আছে, একটা কোষ ভেঙে দুইটা কোষ তৈরি হলো, কয়টা কোষ? এটারে আমরা বলি ভাজক কোষ। কি কোষ? কারণ কোষটা বিভাজিত হইতে পারে না, পারে না। তাহলে যে কোষ বিভাজিত হইতে পারে তারে আমরা কি বলি? আর কোষ মিলে কি তৈরি করে? যে টিস্যু এরকম ভাজক কোষ দ্বারা তৈরি তাদেরকে আমরা বলি ভাজক টিস্যু। কথা বুঝতে পারছো? কোষ বললে কোষের ডেফিনেশন দিতে হবে। যদি বলে পরীক্ষা ভাজক কোষ কারে কয়, তখন ডেফিনেশন হবে যে কোষ বিভাজনে সক্ষম তারে আমরা বলি ভাজক কোষ। আর ভাজক টিস্যু কারে কয়? ভাজক কোষ দ্বারা গঠিত টিস্যুকে আমরা বলি ভাজক টিস্যু। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ফার্স্টে এক নাম্বার আসো ভাজক টিস্যু নিয়ে। তো এগুলো আমরা বুঝতে পারছি, এগুলো আমাদের দেখানোর দরকার নাই। আমরা এখানে এসে ওই যে নিচের দিকে ব্র্যাকেট দাও, যে ভাজক টিস্যু কারে কয়। যে কোষগুলো বিভাজিত হয় তাহলে ভাজক কোষ, আর ভাজক কোষ দ্বারা টিস্যুকে আমরা বলি ভাজক টিস্যু। রাখবে না? তাহলে ভাজক কোষের ডেফিনিশন এখানে দিয়ে ফেলছে, ভাজক টিস্যু ডেফিনিশন এখানে। এখানে এটা আরেকটা নাম থাকবে, এই টিস্যু অপর নাম মেরিস্টেম, এবং এই টিস্যুটা দিয়ে রাখবে ইংরেজি নাম। এই যে দেখো এখানে আছে ভাজক টিস্যু ইংরেজি নাম মেরিস্টেমেটিক টিস্যু। কি টিস্যু? তাহলে ভাজক টিস্যু ইংরেজি নাম কি? মেরিস্টেম। এখন কিছু ভাজক কোষের ছবি দেওয়া আছে। ভাজক কোষের কারণে যে আমরা আকারে বড় হইতেছি, আমরা না, আমরা তো উদ্ভিদ নিয়ে পড়তেছি। উদ্ভিদের ডালপালা বড় হয় না, উদ্ভিদের ফল হয়, ফুল হয়, মূল বড় হয়, গাছে পাতা গজায়, এগুলো সব কোন টিস্যুর কারণে? ভাজক টিস্যুর কারণে। আর স্থায়ী টিস্যু বিভাজিত হয় না, স্থায়ী টিস্যু কোষ আছে, কোষ হিসেবে থাকে, কোনোদিনই কি নাম্বারে বৃদ্ধি পায় না। এখন আসো, আমাদের পরীক্ষায় কি কি লাগবে? প্রথমে আমার লাগবে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। কি লাগবে? লাগবে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। দেন লাগবে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। কথা বুঝতে পারছো? আর লাগবে ভাজক টিস্যুর প্রকারভেদ আর স্থায়ী টিস্যু। এটি হচ্ছে টিস্যু, এটা বলে টিস্যু শেষ। এরপর আমরা চলে যাবো কোথায়? টিস্যু তন্ত্রে। কি তন্ত্রে? তিনটা টিস্যু তন্ত্র আছে, ওই তিনটা টিস্যু তন্ত্র বললে অভ্যাস শেষ। অধ্যায় মোটামুটি ছোট আছে, কিন্তু জ্বালাবে টিস্যু তন্ত্রে যখন যাবা তখন একটু একটু বেশি জ্বালাবে। ভাজক টিস্যুতে আসো, এক নম্বর পয়েন্ট গোল দাগ দাও। দাগ দাও, এগুলো সর্ববেশী শব্দ দাগ, অন্যগুলো দাগ দাও দরকার নেই। আরেকটা শব্দ হচ্ছে জীবিত। কোষগুলো জীবিত এবং কি বিষয়? মানে এই কোষের মধ্যে কোনো মৃত কোষ থাকবে না। কারণ ভাজক, তোমরা বলো তো, যদি আমরা আমাদের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের দাদা দূরে ভাজক টিস্যু বলবো না আমাদেরকে ভাজক টিস্যু বলবো? আমাদের দেখবো আমাদের দাদা তোর হাত পা কেটে গেলে দেখবো 10 দিনও শুকায় না, তাই না? তার মানে কি বুঝলা? যে হাত পা যে কাটছে বিভাজন হইতেছে না, হইতেছে না, হইলে তো স্যার ক্ষতিচিহ্ন পূরণ হয়ে যেত। আমাদের হাত পা কাটলে দেখবা 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যেতেছে, তাই না? বয়স্ক মানুষ যারা রোগে আক্রান্ত হইলো কি ভালো হইতে দেরি হয় না? একইভাবে ভাজক টিস্যু সবাই জীবিত থাকে। আর যারা স্থায়ী টিস্যু, স্থায়ী মানে কারা? যারা একদম বয়স হয়ে গেছে, যে কোষগুলার কিছুদিন পর মারা যাবে, ওরা জীবিত হইতে পারে, মৃত্যু হইতে পারে। তো স্থায়ী টিস্যু জীবিত থাকে, মৃত্যু থাকে। কিছু কিছু গাছের ডাল দেখবা যে একটা অংশ কাঁচা আর একটা অংশ শুকনা। দেখো না, গাছের ডাল শুকনা মরে গেছে, ওইটাই স্থায়ী টিস্যু এবং মারা গেছে। তো স্থায়ী টিস্যু মৃত্যু থাকতে পারে, বা ভাজক টিস্যু আসলে কি হয়? জীবিত। এবং সমবেশী, সমবেশী মানে প্রত্যেকটা কোষ সমান হবে। এই দেখো প্রত্যেকটা কোষ দেখতে কি সমান না? সমান বেশ না? এটাই। এবার আসো 2 নাম্বার। 2 নম্বর পয়েন্ট তোমরা বুঝতে পারতেছে, ভাজক টিস্যু কি স্যার? বিভাজন ক্ষমতা সম্পন্ন। আর স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে। আমরা ভাজকটা বরাবর স্থায়ীতে যাবো, তখন দেখবার ব্যাখ্যা করা লাগবে না, সব উল্টা উল্টা হবে। এবার আসো 3 নাম্বার পয়েন্ট লাগবে না, জাস্ট গোল দাগে চলে যাও, পরীক্ষা আসেনি। যে এর আকার আকৃতি, আকার আকৃতি কোনোদিন পরীক্ষা আসবে না। এবার আসো 3টা পয়েন্ট গেল, এবার 4 নাম্বার পয়েন্ট দাগ দাও যে এই কোষগুলা পাতলা কোষপ্রাচীর শব্দ দাগ দাও। আর কোষপ্রাচীর সেলুলোজ গারদের যে আমরা প্রথম অধ্যায়ে পড়ছি, তাই না? ওটা দাগানোর দরকার। তুমি দাগ দাও পাতলা কোষপ্রাচীর। তো ভাজক টিস্যুর কোষপ্রাচীর কি হবে? পাতলা। কিন্তু স্থায়ী টিস্যু কোষপ্রাচীর কি হবে জানো? পুরু পুরু।
কেমনি মনে রাখা যায়? তুমি আমাদের স্কিনের কথা চিন্তা করো, দেখো কি একদম সফট না, টান দিলে লম্বা হয়। বয়স্ক মানুষের কোষপ্রাচীর গুলোর দিকে চিন্তা করো, চামড়া দিকে চিন্তা করতে হয়। কেমন মোটা মোটা হয়ে যায় না? কেমন বটে 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 যায় না স্যার? একটু পরে আমরা এগুলো প্রত্যেকটা দেখবো, আমি প্রত্যেকটা বোঝানোর ক্ষেত্রে বয়স্ক মানুষ আর আমাদেরকে দিয়ে বোঝানো। তাহলে আমাদের কোষপ্রাচীর কি পাতলা, ছোট পিচ্চি পোলা আমার স্কিন দেখবে আরো চিকন হয়, তাই না? তাহলে আমাদেরটা হচ্ছে পাতলা, আমরা ভাজক টিস্যু। যারা বয়স্ক মানুষ ওদের কোষপ্রাচীর কি হবে? পুরু। আচ্ছা এবার আসো 5 নম্বর পয়েন্ট, ওদের নিউক্লিয়াস আকারে বড়। একদম নিউক্লিয়াস আকারে। আচ্ছা বলো তো আমাদের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস কারে বলবো? মস্তিষ্ক। তাহলে আমাদের মস্তিষ্ক আমরা নিউক্লিয়াস বলে আমরা রাখতে পারি না আপাতত। আচ্ছা এখন তুমি বলো তোমার বুদ্ধি বেশি না যারা বয়স 70 হয়েছে তার বুদ্ধি বেশি? মানে নর্মালি আমাদের বয়সে যদি ওনারা দেখলে মাইল লাগাবো, তাই না? যাই হোক, তাহলে যাদের বয়স হয়ে গেছে ওদের নিউক্লিয়াস কিন্তু কাজ করে কম, মানে মস্তিষ্ক ব্রেন কাজ করে কম, তাই না? দেখবেন যে মনে থাকে না, এখানে একটা রাখলে খুঁজে আরেক জায়গায়, এরকম মোটা হয়। তো আমাদের কোষে ভাজক টিস্যু নিউক্লিয়াস আকারে কি হবে? কোষ আকারে ছোট, কিন্তু নিউক্লিয়াস আমরা আমরা নর্মালি আমরা ছোট মানুষ না, কিন্তু টেকনা বুদ্ধি বেশি, তাই না? গাড়ি যদি একটা পাই ওটা খুললা টুললা ব্যাটারি ম্যাটারি দিয়ে দেখা গেছে মোটর বাইর করে পাখা একটা বানায় ওরা না, পোলা পানি এরকম ছোট বাইর থাকলে এগুলো করে। তাহলে আমরা কোষ আকারে ছোট, কিন্তু নিউক্লিয়াস আকারে তাহলে উল্টা বা স্টেটিস নিউক্লিয়াস আকারে কি হবে? ছোট। এবার আমাদের সাইটোপ্লাজম গুলা ঘন, রাখ দাও দানাদার সাইটোপ্লাজম থাকে ঘন। তাহলে স্টেটিসটা কি হবে? সাইটোপ্লাজমটা পাতলা। তো সহজ কথায় একটা তত্তাজা মুরগির বাচ্চা, ওকে, এটা জবাই করছে, দেখবা গাঢ় রক্ত বাইর হয়, তাই না? যে গরু দেখবা ঘাস খাওয়ায় বড় করে, মানে চাষবাস করে বড় করছে, ওটা দেখবা রক্ত একদম গাঢ় হয়। আর যেগুলোর ওই যে ইনজেকশন দিয়া, তারপর পোল্ট্রি মুরগির রক্ত দেখবা, মানে সহজ কথায় অনেক হয় না, রক্ত রক্ত পানি হয়ে রয়েছে তেঁতুল খাইছি না, মানে টক খাইলে রক্ত পানি হয়ে যায়। তা আমাদের রক্ত হচ্ছে গাঢ় রক্ত, আর যাদের হচ্ছে স্থায়ী টিস্যু ওরা রক্ত রক্ত কম। আমি বুঝানোর জন্য বলতেছি, বুঝ নাই? সত্য হইলে হইলো নাইলে নাই, কিন্তু এটা বাস্তবতা মিলে নাকি? আমাদের রক্ত হবে গাঢ় রক্ত, আর যারা হচ্ছে বয়স্ক মানে শুধু রক্ত দিতে থাকে না, তাই না? রক্ত নাই দেখে তো দেখেন হাত পা বটে রটে যায়। এটা তারা বলে যে রক্ত শূন্যতা ভুগতেছে, শরীরে শক্তি নাই, দেখো বয়স্ক মানুষ বারবার বলে খাইতে পারি না, এটা করতে পারি না, ওটা করতে না, ব্যথা এখানে ব্যথা ওখানে ব্যথা সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। তো তো আমাদের সাইটোপ্লাজম মানে সহজ কথায় আমাদের রক্ত কি হবে স্যার? ঘন সাইটোপ্লাজম। তাহলে স্টেট টিস্যুটা কি হবে? পাতলা সাইটোপ্লাজম। কথা বুঝতে পারছো? এমনি মনে রাখা লাগবে, এমনি মনে রাখলে মনে থাকবে না, প্যাস লাগবে। এবার আসো, আমাদের কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। কোষে কি থাকে না? কোষ গহ্বর তো বুঝি, ধরো আমাদের একটা কোষ, এই কোষের মাঝখানে হচ্ছে কি একটা ধরো গর্ত আছে, এটা আমরা কি গহ্বর নাম, এটা কি? এটা নিউক্লিয়াস না, কিন্তু এটা কোষ গহ্বর, এটা গর্ত, ধরো এটা একটা গর্ত, এটা হচ্ছে কোষ গহ্বর। তা আমাদের কোষের মধ্যে কি থাকে না নরমালি? কোষ গহ্বর থাকে না। আর বয়স্ক বা স্থায়ী টিস্যু যারা ওদের কোষের মধ্যে কি থাকবে স্যার? কোষ গহ্বর। আর কোষ গহ্বরের মধ্যে হচ্ছে তারা কি করে জানো? ওই যে ময়লা আবর্জনা বর্জ্য পদার্থ খাদ্য এগুলো সঞ্চয় করে রাখে। আমরা কোষ গহ্বরের কাজ কিন্তু খাদ্য সঞ্চয়, এটা জানো সবাই? এই যে কোষের যে গহ্বরটাই গহ্বরের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখা যায়। গর্ত মানে একটা খালি জায়গা, খালি রুমের মধ্যে কি করে বিভিন্ন জিনিস নিয়ে রাখে, তাই না? তখন তুমি চিন্তা করো আমরা জীবনে খাবার জমাই না, মিষ্টি যদি আজকে দই যদি এক পাতিল আজকে আনতে পারে, সাথে সাথে 1 ঘন্টার মধ্যে খাবার, 1 ঘন্টাও লাগে না, তাই না? আর যে আমাদের বাবা মা যারা যারা বয়স্ক তারা কি করে? নর্মালি আজকে আনছে, তার একটা প্ল্যান করে আনে যে 1 সপ্তাহ পর্যন্ত এটা খাইতে হবে, তাই না? এটাই তো হয় নাকি? আমাদের মতো আঙ্গুল নিয়ে আসলো আনতে দেরি খাইতে দেরি হয়, তাই না? কিন্তু ওনারা হচ্ছে একটা প্ল্যান থাকে যে ওনারা এটা জমায় জমায় খাওয়া, তার মানে ওরা খাদ্য সঞ্চয় করে। আর আমরা টাকা পয়সা রাখি না, পাইছি আর ভাঙছি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমি যখন পড়াইতেছি আমি থিওরির সাথে মিলাইতেছি, তোমরা উল্টা পাল্টা করলে আমি মিলাবো কেমনে? আচ্ছা আবার আসো, তাহলে আমাদের কোষগহ্বর থাকে না, আর স্টেটিসও কোষগহ্বর থাকে। কোষগহ্বরে কি করে? ওরা খাদ্য সঞ্চয় করে, আমরা খাদ্য সঞ্চয় করি না, পাইছি আর খাইছি। এবার আসো 7 নম্বর পয়েন্ট, ওদের কোষগুলা ঘন ঘন হয়ে থাকে। কি হয়ে থাকে? যার কারণে কোষের মধ্যে কোনো ফাঁক থাকে না। আমরা একটু আগে ছবিটার দিকে তাকাই, দেখো এই যে কোষের মধ্যে এই যে এটা একটা কোষ না, আর এটা পাশে আরেকটা কোষ, এটা কোষের মধ্যে কোনো ফাঁকা স্থান আছে না? একদম ঘন ঘন হয়ে আছে, একদম ঘন ঘন হয়ে গেছে। তার মানে ওদের কোষগহ্বরের মধ্যে কোনো ফাঁকা আছে না? ফাঁকা নাই, কোনো ফাঁকা নাই কোষের মাঝে, কোনো ফাঁকা। বাট স্টেটিসের কোষের মাঝে কি থাকে? ধরো এখানে একটা কোষ, এইখানে আরেকটা কোষ, দুই কোষের মাঝখানে অনেক দূরত্ব থাকে। বয়স্ক মানুষও দেখবা যখন মানুষের বয়স হয়ে যায় তখন দেখবা যে বাবা মাকে অনেকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় না, অথবা একটা রুমের মধ্যে আলাদা জীবনযাপন করার জন্য দেখে দেয় না। বাবা ছেলে থাকে ঢাকায়, মা থাকে গ্রামের বাড়িতে পড়ে যায়, হয় না এরকম? তাহলে যারা স্থায়ী টিস্যু ক্ষেত্রে যেটা হয়, ওরা একা একা পড়ে থাকে, কোনো খোঁজ খবর নাই, কিছু না। বাট যারা মানে ভাজক টিস্যু বা আমাদের মতো যারা, আমরা কি করি স্যার? একসাথে বসে মেসের মধ্যে কি একবারে এক রুমের মধ্যে 7-8 জন একসাথে বসবাস করে না? এটাই। তাহলে দেখো সবগুলো কিন্তু আমি মিলাবো, প্রত্যেকটা মিলিয়ে দিই। এবার আসো 8 নম্বর পয়েন্ট, যে এই কোষগুলোর বিপাকীয় হার বেশি রাখবে। কি হার বেশি? এবং সর্বদা সক্রিয় অবস্থায়, সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। বিপাক মানে পরিপাক। তুমি চিন্তা করো তোমার দাদু, তুমি যেটা খাইয়া হজম করতে পারো, তোমার দাদু এটা খাইয়া হজম করতে পারবে। ঠিক আছে? তুমি তোমার দাদু এটা একবার খাওয়ার পর থেকে তোমার সমস্যা হয়ে যাবে।
বাট তুমি কিন্তু ওইটা খাই হজম করতে পারবা, এবং তুমি অনেক খাবারে খাইতে পারবা। তোমার তো বলতে পারছেন জাস্ট করা ভাত হইলে চলে, তাই না? অন্য কিছু খাই না। না তুমি দেখে গেছে একবার মিষ্টি কেনা যাইতেছো, একবার স্পাইসি ড্রাগন যাইতেছো, আজকের সন্ধ্যায় এখানে, ওখানে একবার, এখানে একবার। তো আমাদের বিপাকী হার বেশি, বাজার কিছু বিপাকী হার আর স্থায়ী টিস্যুর ওদের বিপাকী হার কম, ওরা খাবার হজম করতে পারবে না। যদি এখানে খাবার না, বিপাকী হার দ্বারা বোঝাচ্ছে কি কোষের যত কাজকর্ম আছে, কথা বুঝতে পারছো? বিপাকী হার দ্বারা কি বোঝা যাচ্ছে? কোষের কাজকর্ম। এবার আসো 9 নম্বর পয়েন্ট, আমি একটু আগে বলছিলাম স্থায়ী টিস্যু কি করে? খাদ্য জমায় রাখে, বর্জ্য পদার্থ জমায় রাখে, আর আমরা এগুলো করি না। তোমরা দেখবে আমরা যারা আছি আমরা একটু পয় পরিষ্কার হয়ে চলি, তাই না? এর জন্য ওনারা পয় পরিষ্কার থাকে। আচ্ছা আসো, সঞ্চিত খাদ্য, খরিত বস্তু, বর্জ্য পদার্থ এগুলো থাকে না বাদক টিস্যুতে গেলাম। তাহলে কোন টিস্যুতে থাকে? স্থায়ী টিস্যুতে। স্থায়ী টিস্যুতে গেলে জাস্ট এখানে থাকে না, জায়গায় থাকে আছে। তখন আমি ব্যাখ্যা করবো না, জাস্ট বলবো দেখাও। এবার আসো 10 নম্বর পয়েন্ট, ওদের প্লাস্টিক গুলা পুরো প্লাস্টিক অবস্থা থাকে, এবং এটা পাশে ক্রিস্টাল। এমসিকিউতে আসবে, কাদের প্লাস্টিক পুরো প্লাস্টিক অবস্থা থাকে? কোন টিস্যু? পুরো প্লাস্টিক মানে কি? ধরো পুরো মানে আমরা কি বুঝি? আদি। কারণ একটা প্লাস্টিক ধরে কি প্লাস্টিক হয়ে যায়? আমরা যে আজকে যুবক হয়েছি, বা আমরা যে আজকে যে অবস্থায় আছি, ধরে কি এই অবস্থায় আছি না একসময় শিশু ছিলাম, একসময় নবজাত ছিলাম, শিশু হয়েছি, তারপর বালক হয়েছি, তারপরে এই অবস্থায় আছি। একইভাবে আমাদের ভাজক টিস্যু যে প্লাস্টিক গুলা, এগুলো পূর্ণাঙ্গ অবস্থা হয় না, মানে নতুন প্লাস্টিক তৈরি হয়েছে। নতুন প্লাস্টিক প্লাস্টিক বলবো, পুরো প্লাস্টিক বলবো। পুরো প্লাস্টিক মানে প্লাস্টিকের আদি অবস্থা। পুরো মানে আদি না, ওই যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক বলছি আমরা। তাহলে তাদের প্লাস্টিক পুরো প্লাস্টিক অবস্থা থাকে, আমাদের আমরা ভাজক টিস্যু, আর ওদেরটা তো স্থায়ী টিস্যু, ওদের প্লাস্টিক একদম প্লাস্টিক অবস্থায় থাকবে। ক্লিয়ার? আচ্ছা এবার আসো, এই কোষগুলা সাধারণত আকারে কি থাকে? ছোট। এটা তো বললাম কোষ ছোট, মানে আমরা ছোট না বয়সে ছোট, কিন্তু নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস কিন্তু বড়। এবার আসো, দেখো ওরা হচ্ছে অপরিণত কোষ দ্বারা তৈরি। আমরা তো অলরেডি আমরা জানি আমরা অপরিণত, আমরা কি এখনো বয়স হয়েছে? না, যে কোনো জায়গায় আমরা কথা বলতে দেয় ওই কিছু থাকতে কি বুঝতে পারছি, ঠিক না? আচ্ছা, এট লাস্ট 11 নম্বর পয়েন্ট দাগ দিতে পারে না, এটা লাগবে না। মাইটোসিস প্রক্রিয়া, ওরা তো বিভাজন হবে, আর বিভাজন কোন প্রক্রিয়া হয়? আর মিউসিস কোথায় হয়? শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে হয়। তাহলে কি পয়েন্ট গুলো পারবা? মিলে মিলে পারবা না এগুলা? হ্যাঁ, তাহলে আমরা একটু কষ্ট করে চলে যাই স্টাডি টিস্যুতে, বাদক টিস্যুতে পড়ছি, আমাদের 2-3 পেজ পরে আছে। আচ্ছা এই স্টাডি টিস্যু পাইছো? 10টা ফুল স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট, স্যার ডাব্লিউ গোল দাগ, আগেরটা ডাব্লিউ গোল দাগ। বক্সটা, কালো বক্সটা, কথা কয় না। আচ্ছা, তাহলে ফার্স্টে স্টাডি টিস্যু কাকে বলে? ব্যাখ্যা এটা তো জানি, যে টিস্যু বিভাজন অক্ষম তার আমরা কি টিস্যু বলি? স্থায়ী টিস্যু। আচ্ছা, এবং দাগ দাও, ওরা হচ্ছে বিকাশে স্থায়িত্ব লাভ করছে, আকার আকৃতি এবং বিকাশে কি লাভ করছে? যেমন মানে ওরা দেখা গেছে এমন আকার লাভ করছে এরপর আরো বড় হবে না। যেমন একটা সময় পরে কি আমাদের আমরা লম্বা হই না, তখন আমরা কি বললাম? স্থায়ী হয়ে গেছে। বাট যারা ক্লাস 6, 7 বা 8 আছে ওরা কিন্তু প্রতি বছর বছর লম্বা হয়, তাই না? স্থায়ী টিস্যু গুলো স্থায়িত্বে বিকাশ, মানে বিকাশ আকার আকৃতিতে স্থায়িত্ব লাভ করছে, মানে ওরা আর বড় হবে না, আকারে কি হবে না? বড় হবে না। আচ্ছা, আর ওরা বিভাজিত হতে পারে না, এগুলো আমরা জানি, এগুলো আমরা পড়বো না। আমরা এখন স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যতে চলে যাই। বৈশিষ্ট্য আসলে একটা বৈশিষ্ট্য বিভাজনে অক্ষম থাকবে, এটা তো আমরা অলরেডি জানি। আচ্ছা একদম, সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কি কম? ওই যে বললাম রক্ত কম ওদের, তাই না? রক্ত কম, রক্ত পাতলা। আচ্ছা দেন আসো, ওই যে 2 নম্বর পয়েন্ট করে, 2 নম্বর পয়েন্ট দিকে দেখ দাও, ওদের কোষে 2 রকম কোষ থাকে। আমরা বলছিলাম জীবিত কোষ থাকে, বাট আমরা বলছিলাম আমাদেরটা কোনটা? আমাদের সব কোষ কি জীবিত কোষ, আমাদের কোনো মৃত কোষ না। দেন 4 নম্বর পয়েন্ট, ওদের যে মৃত কোষ, ওই মৃত কোষ দেখো প্রোটোপ্লাজম বিহীন। তার একটা কোষ মারা গেছে, ওই কোষের ভিতরে কিছু থাকবে না খালি? তাহলে প্রোটোপ্লাজম থাকবে কোষের ভিতরে না। তাহলে প্রোটোপ্লাজম বিহীন কোষ কাদের পাওয়া যায়? বাজক না স্থায়ী? স্থায়ী। অলরেডি কিন্তু সৃজনশীল 2টা পাইয়া গেছে, মানে একটা সৃজনশীল পাই গেছে সম্পূর্ণ। সম্পূর্ণ এই জায়গা থেকে যে 2টা প্রশ্ন করতেছে না, এখানে একটা সৃজনশীল চলে আসে। 5 নম্বর পয়েন্ট, যে ওদের কোষ প্রাচীর কি এগুলো হচ্ছে একটু মোটা। মনে আছে যে বয়স্কদের চামড়া দেখবে একটু মোটা মোটা হয়, তাই না? এটা অলরেডি বলছিলাম। দেন কোষ গহ্বর কি আকার একটু কি থাকে? বড়। কেন বড়? ওই যে খাবার জমায় রাখতে পারে। আচ্ছা, দেন নিউক্লিয়াস কি বড় না ছোট? হ্যাঁ, ওদের মাথা একটু ছোট, মাথা ছোট না মানে বুদ্ধি ছোট নাকি? এবং ছোট হওয়ার কারণে এক পাশে অবস্থান করে, বড় হলে একদম মাঝখানে থাকতো। বড় হলে কি সাইডে জায়গা হবে? ধরো একটা বড় টিভি আনলাম, ধরো আমার এটা কি সাইডে জায়গা করা যাবে না মাঝখানে রাখতে হবে? যদি আরো বড় হইতে এটাকে সাইডে জায়গা করা যাবে না। তাহলে বড় জিনিস কি সাইডে রাখা যায় না মাঝখানে রাখতে হবে? কিন্তু ওটা নিউক্লিয়াস ছোট জন্য সাইডে রাখে, সমস্যা নেই। এবার আসো এই পয়েন্টটা, কোষ প্রাচীর নানা নকশা দেখা যায়, এটা পাশে খ্রিস্টান পরীক্ষা সবগুলোই থাকে এমসিকিউতে, বাট এইটা বেশি আসে আর কি পরীক্ষায়। যে কাদের কোষ প্রাচীরের নকশা দেখা যায়? বাজক টিস্যু না স্থায়ী টিস্যু? এটা মনে রাখা যায় কেমনি? এটা তুমি দেখো বয়স্ক মানুষের চামড়া বটে বটে থাকে, আমাদের চামড়া কি বটা আছে নাকি একদম ফ্রেশ? বাট বয়স্ক বটে বটে থাকে, তুমি হাত দিলে কেমন জানি হাতের মধ্যে কাজ, মানে দাগ দাগ লাগে না?
তাহলে এই মনে রাখা যায় যে স্টেট টিস্যুর মধ্যে কি থাকে, চামড়া মোটা মোটা থাকে, তার মানে কি নকশা দেখা যায়, চামড়া মোটা মোটা তো নকশা, মনে হয় যে পাঁচটা চার রাস্তার গুলাইকে রাখছে কেউ, তাই না? এবার চলে আসো 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, আবার তুমি খালি থাকতে পারে, থাকে শব্দটা দেখো, ওদের কোষে কি থাকে, ফাঁকা থাকে, আবার নাও থাকতে পারে, তখন নর্মালি ফাঁকা থাকে। বাদক টিস্যু ফাঁকা থাকে না, থাকে না? থাকে না, তা ঘন ঘন হয়ে থাকে। বাট স্টেট টিস্যু গুলা ফাঁক থাকে, আবার নাও থাকতে পারে। সবাই সব সন্তান কি একরকম না? সবাই কি সব মামা বাড়িকে আলাদা রেখে দেয়? না। তাহলে নর্মালি আমরা ধরে নিবি কি ফাঁকা থাকে। এমসিকিউ আসবে, নিচের কোনটা আন্তঃকোষীয় ফাঁক থাকে, বাদক না স্থায়ী? স্থায়ী। এবার আসো সুনির্দিষ্ট আকার প্রাপ্ত, হ্যাঁ ওরা তো নির্দিষ্ট বয়স হয়েছে, সুনির্দিষ্ট আকার গ্রহণ করে। বাদক টিস্যু সুনির্দিষ্ট আকার হয়েছে না আরো বড় হয়? আরো বড়। এবার আসো স্টেট টিস্যু কাজ, এটা লাগবে না। আমরা আচ্ছা স্টেট টিস্যুতে যেহেতু আসছি, স্টেট টিস্যু প্রকার ভেদটা পড়ে ফেলি, অল্প একটু পড়া দেন পর্ব কার প্রকার ভেদ, বাদক টিস্যুর প্রকার ভেদ। স্টেট টিস্যু আর বাদক টিস্যুর মধ্যে পার্থক্য পড়া লাগবে না, পারবা? অলরেডি দেখছো পার্থক্য সব একটা সাথে মিল আছে। স্টেট টিস্যু 3 প্রকার, আসো যেহেতু এখানে আসছে এটা পড়ে ফেলি। স্টেট টিস্যু কয় প্রকার? 3 প্রকার, কিন্তু এর মধ্যে পড়া কম, এটা আসে না পরীক্ষায়। এক নম্বর হচ্ছে সরল টিস্যু, কি টিস্যু? এবং এখানে লেখা আছে এটা সিলেবাস বহির্ভূত এই পড়াটা। স্টেট টিস্যু 3 প্রকার, একটা সরল টিস্যু, একটা জটিল টিস্যু, আর একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। কি টিস্যু? আচ্ছা, তো সরল স্টেট টিস্যু গুলা দাগ দাও। এগুলো হচ্ছে গঠন আকার আকৃতিতে একই বৈশিষ্ট্যের হয়। আর কিছু লাগবে না, এটা দাগ দাও। সরল টিস্যু আবার 3 প্রকার, প্যারেনকাইমা দাগ দাও, কোলেনকাইমা দাগ দাও, স্টেরেনকাইমা। এগুলোর নাম শুনছো না শোনো নাই এসএসসিতে? বাট মজার বিষয় এটা হচ্ছে এখানে এগুলো নিয়ে কোনো কথা নেই। ভালো হয়েছে না আমাদের জন্য? এসএসসি মধ্যে এগুলো নিয়ে অনেক বিস্তারিত লেখা ছিল, এখানে কোনো লেখা নাই, খালি এটা মনে রাখবো স্টেট টিস্যু কয় প্রকার? 3 প্রকার, সরল, জটিল আর ক্ষরণকারী। সরল আবার কয় প্রকার? ঠিক আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা। আচ্ছা, এবার আমরা চলে যাবো জটিল টিস্যু। জটিল টিস্যু সবাই নাম শুনছো, জাইলেম আর জটিল টিস্যু আসে। আচ্ছা, জটিল টিস্যুতে এসে এটা 2 প্রকার দাগ দাও, ক নম্বর পয়েন্ট জাইলেম, খ নম্বর পয়েন্ট ফ্লোয়েম। আর এরা কি গঠন করে আমরা সবাই জানি, পরিবহন টিস্যু তৈরি করে, তাই না? পানি এবং খাদ্য পরিবহন করে, এটা আমরা পারি। এগুলো নিয়ে সামনে বিস্তারিত আছে, জাইলেম ফ্লোয়েম নিয়ে সামনে বিস্তারিত আলোচনা আছে, বাট এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এগুলো নিয়ে নেই। আচ্ছা, আর কিছু লাগবে না এখানে। দেন আসো এটি তো দাগ দাও, এই টিস্যুটা মূল থেকে পুরো পাতা পর্যন্ত বিস্তৃত। কারণ পানি কই থেকে গ্রহণ করে? মূল। খাদ্য কই তৈরি হয়? পাতা। তাহলে পরিবহনটা কই করতে হবে, কই পর্যন্ত করা লাগবে? মূল থেকে একদম পাতা। এটাই বলছি। দেন আসো 3 নম্বর পয়েন্ট, ক্ষরণকারী টিস্যু বা নিঃস্রাবী টিস্যু। আরেক নাম লাগবে ক্ষরণকারী টিস্যু, আরেক নাম কি? ওরা বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করে। কি কি ক্ষরণ করতে পারে? যে উৎসেচক, বর্জ্য পদার্থ, রেজিন, গদ, উদাই তেল, আঠা, এগুলো ক্ষরণ করে। তাহলে কাকে বলে ব্র্যাকেট দাও, যে টিস্যু এই পদার্থগুলো ক্ষরণ করে তাদের কি কি বলি? ক্ষরণকারী টিস্যু। এটা আবার 2 প্রকার হয়, একটা আছে, আচ্ছা স্যার এগুলো সব রাসায়নিক পদার্থ। গদ জিনিস কি কি বলো? না ওটা তো গদ, গদ মানে তো তুলা। গদ হইতেছে, আচ্ছা আমি বলি, আহ নাক ঘামাই না আমাদের নর্মালি। একটা হচ্ছে ঘাম আর একটা হচ্ছে তেল জাতীয় দেখবা নাকের। নর্মালি হাতে যে স্কিন যে ঘামায় ওটা ঘাম, আর নাকের থেকে তেল তেলের ভাব, তাই না স্যার? গরমে এটা হচ্ছে নর্মালি গদ জাতীয়। বুঝতে পারছো? এগুলো সব রাসায়নিক পদার্থ, আমাদের দেহ থেকে নিঃসৃত হয়, উদ্ভিদ থেকে নিঃসৃত হয়। আচ্ছা, তো ক্ষরণকারী টিস্যু কাকে বলে রেখে দিছ? এবার আসলে তরুক, এই ক্ষরণকারী আবার 2 প্রকার হয়, একটা হচ্ছে তরুক্ষিত টিস্যু আর একটা হচ্ছে কি টিস্যু? গ্রন্থি টিস্যু। একটা হচ্ছে গ্রন্থি থেকে নিঃসরণ করা, একটা সরাসরি কোষ থেকে নিঃসরণ করা। তো এগুলো নিয়ে বিস্তারিত তোমার কিচ্ছু লাগবে না, জাস্ট স্টেট টিস্যু কত প্রকার এটা মনে রাখো। কত প্রকার স্যার? 3 প্রকার। কি কি? সরল, জটিল আর ক্ষরণকারী। সরলটা 3 প্রকার, জটিলটা 2 প্রকার, ক্ষরণটা আবার কয় প্রকার? জাস্ট এই ক্লাসিফিকেশনটা মনে রাখো, এটা পরীক্ষা আসে। ঠিক আছে, এটা মনে রাখো। দেন স্যার সরল টিস্যু পড়ছি, স্টেট টিস্যু পড়ছি, এটা আমাদের পার্থক্য পারবো না, এটা পড়া লাগবে না। কিন্তু আমরা আহ বাদক টিস্যু কি ইয়া পড়ছি, ক্লাসে প্রকার ভেদ পড়ছি না? তাহলে কষ্ট করে আবার দ্বিতীয় পেজে চলে যাবে, আমরা এবার ওইটা পরীক্ষা প্রচুর আছে। আচ্ছা, তার আগে এখানে একটু এটা দেখাইনি। ভাজক টিস্যু হচ্ছে টোটাল 12 ভাগে ভাগ করছে, কয় ভাগে? 4 ভাগ করে, 3 ভাগ করে, 3 × 12, মানে উৎপত্তি অনুসারে 3 ভাগ, অবস্থান অনুসারে 3 ভাগ, কোষ বিভাজন অনুসারে 3 ভাগ, কাজ অনুসারে 3 ভাগ, টোটাল কত ভাগ? এবং এইটাই রিটেনে চলে আসে, খালি এই জায়গাটা লিখতেছেন না। আবার বিস্তারিত আসে, বাট নর্মালি আবার এই জায়গাটা আসে। তো কখনো কখনো খালি অংশটা আসে, এই অংশটা আসলে ব্যাখ্যা করা লাগে, এটা আসলে ব্যাখ্যা। যদি বলে খালি ক্লাসিফিকেশন লেখো তখন এতটুকু লেখলেও হয়। ওকে, তাহলে আমরা উৎপত্তি অনুসারে 3 ভাগে কি কি? না না, তুমি তোমার মতো করে লেখো। উৎপত্তি অনুসারে 1 2 3 বক্স করা লাগবে, তোমার মতো তুমি বক্স করতে পারো, তুমি ইচ্ছা করলে একবার ঘরও বানাইতে পারো, তাই না? সমস্যা নেই। আচ্ছা, উৎপত্তি অনুসারে 3 প্রকার, প্রারম্ভিক, প্রাইমারি। অবস্থান অনুসারে 3 প্রকার, শীর্ষক,
ইন্টারক্যালারি পার্সিও, কোষ বিভাজন অনুসারে মাস, প্লেট, রিব, আর কাজ অনুসারে প্রোটোরাম, প্রোকেম্বিয়াম, গ্রাউন্ড, মেস্টেম। কিছুতে বোঝো না, কারণ আমরা তো পড়া বাকি আছে, বিস্তারিত আছে। তাহলে এটা কিন্তু মুখস্থ করা লাগবে। আমরা পড়ি, পড়তে পড়তে দেখো মুখস্থ হয়ে যাবে প্রথমে। আমরা ফার্স্টে প্রথমটা যাই, ওই আছে প্রথমটা কই, এটা হচ্ছে অবস্থান অনুসারে। প্রথমটা হচ্ছে বাজে কিছু প্রকারভেদ, বাজে কিছু কাজ লাগবে না, প্রকারভেদ। তো প্রকারভেদ বলছিলাম কয় ভাগ ভাগ করা যায়? উৎপত্তি অনুসারে 2 নাম্বার, অবস্থান অনুসারে 3 নাম্বার, কোষ বিভাজন অনুসারে 4 নাম্বার, কাজ অনুসারে। ফার্স্টে আমরা কি দিয়ে শুরু করবো? উৎপত্তি, তাই না? উৎপত্তি। তো উৎপত্তি অনুসারে 3 ভাগে ভাগ করছে, প্রত্যেকটা পয়েন্ট গুলো দেখুন। প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। মানে কোথা থেকে তৈরি হয়, গাছের কোন জায়গা থেকে তৈরি হয়, কোন জায়গা থেকে না, সরি, কখন তৈরি হয়, উৎপত্তি কখন তৈরি হয় ওটার উপর ডিপেন্ড করে। তো ফার্স্ট হচ্ছে প্রারম্ভিক। তো আমি এটা মনে রাখার জন্য নরমালি আমি বলি যে প্রারম্ভিক হচ্ছে নরমালি তোমার কেজি স্কুল ভর্তি হও না, কেজি স্কুল বা কিন্ডারগার্টেন ভর্তি হও না, ওইটা হচ্ছে প্রারম্ভিক। পরে কোথাও ভর্তি হও? প্রাইমারি স্কুল, ওটা হচ্ছে প্রাইমারি। পরে কোথাও হও? হাই স্কুল। কেজি পরে হাই স্কুল, কিন্ডারগার্টেনের পরে 5 পর্যন্ত বসে নাকি? না, আমি যদি দেখতাম নরমালি নার্সারিতে ভর্তি হইতো, প্লে নার্সারি, ওইগুলোতে না, আমি কখনো ওগুলো পড়ি না, তো আমি ডাইরেক্ট মানে ডিরেক্ট হচ্ছে প্রাইমারি স্কুলে শুরু করছি। যাক, তাহলে ধরো প্লে নার্সারি ওটা প্রারম্ভিক। প্রারম্ভিক মানে কি? শুরু করছো মাত্র, মাত্র তুমি পড়াশোনা শুরু করছো, 1 বছর 2 বছর এগুলো ওগুলো পড়ে না বাচ্চা বলা পান। পরে কই যায়? পরে ক্লাস 1 2 তে ভর্তি হয় প্রাইমারি স্কুল, দেন কোথায় যায়? হাই স্কুল। তো এটাই ধরো নার্সারি, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর এটা হচ্ছে, কথা বুঝতে পারছো? এটা দিয়ে আমি মনে রাখি। তো আসো প্রারম্ভিক, এটা আরেক নাম হচ্ছে প্রো মেরিস্টেম। প্রো মানে আমরা কি জানি? আদি, মানে সবার আগে এটাই তৈরি হবে। তো এখানে আসো, এটা কোনটা, তো কাকে বলে একটা ব্র্যাকেট দাও, আর দাগ দাও মূল বা কাণ্ডের শীর্ষদেশ 17 দাগ। তাহলে গাছের শিকড় আছে না, গাছের কাণ্ড আছে না, মূল আর কাণ্ডের একদম মাথা ধরে এটা হচ্ছে গাছ, এই গাছের এটা হচ্ছে শিকড়। এই শিকড়ের একদম মাথার যে কোষটা, এটার নাম হচ্ছে প্রারম্ভিক। কারণ এখান থেকে প্রথম কি শুরু হয়? বৃদ্ধি শুরু হয়। এই শব্দ দাগ দাও, এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু, এটা পাশে টিউশন দাও। তাহলে কোন অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়? প্রারম্ভিক বাজক থেকে। কোথা থেকে প্রথম পড়ালেখা শুরু হয়? কোথা থেকে? নার্সারি থেকে না? তো আমি তো বললাম এটা নার্সারি। তাহলে প্রথম বৃদ্ধি শুরু হবে কোথা থেকে? প্রারম্ভিক। এটা কই থেকে? গাছের মূল বা কাণ্ডের একদম শীর্ষে, মানে একদম নিচের জায়গাটা আর কি, সহজ কথা। আর কিছু লাগবে না। আচ্ছা, এখন আসো, এখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়। কি তৈরি হয়? প্রাইমারি কি টিস্যু? ওই যে এটা কি ছিল? প্রারম্ভিক, আর এটা কি? প্রাইমারি। তাহলে নার্সারি দিয়ে কই যাও? প্রাইমারির জন্য। তো এটাই বলছে যে প্রারম্ভিক দিয়ে কই যাবা? প্রাইমারি। তাহলে মিলছে না মিলে নাই? তাহলে প্রারম্ভিক থেকে কি দিয়ে হবে? প্রাইমারি। আবার প্রাইমারিতে যায়, প্রাইমারি কি বলছে? প্রাইমারি কাকে বলে? ব্র্যাকেট দাও। যেই ভাজক টিস্যু পরবর্তীতে, সরি পরবর্তীতে না, উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। কি অবস্থায়? ওই যে মায়ের গর্ভে ছোট্ট ভ্রূণটা থাকে, এটা আমরা কি নামে নাকি? মায়ের গর্ভে ছোট বাচ্চাটা থাকে, এটা কি নামে নাকি? ভ্রূণ। তো যেই টিস্যু ভ্রূণ অবস্থাতেই তৈরি হয়, কিছু কোষ আছে না ভ্রূণ অবস্থায় তৈরি হয়, কিছু যেমন চুল, চুল কি ভ্রূণ অবস্থা থাকে? যেমন বাচ্চা যখন যখন চুল থাকে না, অল্প একটু থাকে, আর যাই হোক, গুপ্ত থাকে না। গুপ্ত থাকে কি? গুপ্ত কখনো হয় জন্ম অনেক পরে, তাও 15-16 বছর, পোলা মানে এক বড় আশার জিনিস এটা। আমাদের দেশের একজন আছে, মানে আমার রূপ নেই, ওই ভিডিও দেখলে তোমার রাগ করবো। তো ও হইতেছে, ওর মুখ ওঠে না, দাঁড়িয়ে ওঠে না, হইতেছে। যখন আমি ক্লাস 10 ছিল তখন আমার নিজের ওঠে না, খুব আশা ছিল। মানে আশেপাশে সবগুলো দেখতাম দাঁড়িয়ে বসে গেছে, আমার উঠতেছে না। যখন উঠছে তখন দেখি আরেক জ্বালা হইতেছে। তাইলে কি হইতেছে? তার ভ্রূণ অবস্থা যে টিস্যু তৈরি হয়, এটা আমরা কি বলি? প্রাইমারি বাদক টিস্যু। এখন এটা কই থাকে? ওই সেম আগেরটার মতো, মূল বা কাণ্ডের সিস্টেম, আগেরটার মতো। ওকে, দেন পরের লাইনটা দেখানো লাগবে না, পরবর্তী লাইন দেখবে এই টিস্যু আমৃত্য বিভাজন কম থাকে, মানে আজীবন এটা বিভাজন করতে পারে। তাহলে কোন টিস্যু আজীবন আজীবন বিভাজন করতে পারে? প্রাইমারি টিস্যু। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে আমরা আজীবন মনে রাখি কিন্তু, তাই না? ওইটা দিয়ে মনে রাখি নরমালি। নার্সারি গুলো তো আমরা তখন নিজেই কিছু বুঝি না, কারে কি মনে রাখি। দেন আসো, এটা কোন থেকে তৈরি হয়? প্রারম্ভিক। একটু আগে তো দেখলাম যে প্রারম্ভিক থেকে এটা তৈরি হবে, তাই না? এবার এটা থেকে কি তৈরি হবে? প্রারম্ভিক থেকে এটা তৈরি হচ্ছে, এটা থেকে কি তৈরি হবে? সেকেন্ডারি। নার্সারি, এটা থেকে আসলে কি তৈরি হয়? দাগ দাও, প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়। আমিও প্রথম প্রথম এটা বলতাম যে এটার সাথে যদি সেকেন্ডারি কিছু মিল হইতো, সিরিয়াল ছিল, তাই না? তাহলে স্যার, এই প্রাইমারি বাজক টিস্যু থেকে কি তৈরি হবে? বাজক টিস্যু একদিন কি হবে? স্থায়ী হয়ে যাবে না? আমরা এখন কি টিস্যু? বাজক না স্থায়ী? বাজক। একসময় বয়স হলে আমরা স্থায়ী হবো না। প্রাইমারি বাজক টিস্যু থেকে কি তৈরি হয়? প্রাইমারি স্থায়ী টিস্যু। কথা বুঝতে পারছো? পুরোটা আমার একসাথে নোট করা আছে, বাট ওই যে বললাম নোটটা আরেক জনের কাছে কল দিলাম, কল রিসিভ করে নাই আমার কাছে। প্রারম্ভিক স্থায়ী টিস্যু, প্রারম্ভিক স্থায়ী টিস্যু বলতে কিছু নেই, অনেক। আচ্ছা, এই যে পড়াটা আছে না,
12টা পয়েন্টের পুরাটা পড়ানোটা একসাথে একটা গোছানো নোট আকারে আছে, আমি তোমাকে ছবি দিয়ে দিই, ঠিক আছে? থাকলে আমি এখানে পড়াইতাম, এখানে শো করে আছে আমার কাছে, বাট ও খাতার একজনের কাছে। এবার আসো সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি তো সেকেন্ডারি ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু থেকে তৈরি হয় বা উল্টা। নরমালি কি স্থায়ী টিস্যু ভাজক বিভাজনে সক্ষম না অক্ষম? এই স্থায়ী টিস্যু সক্ষম, আমরা ভাজক টিস্যু সক্ষম। স্থায়ী টিস্যু বিভাজন করে না, তো মাঝে মধ্যে ওই স্থায়ী টিস্যু থেকে আবার বিভাজন হয়ে যায়। স্থায়ী টিস্যু থেকেও ধরো বয়স্ক মানুষ বললাম বিভাজন অক্ষম, তারপরে কি ওদের হাত পা কাটলে কি একবারে কোষ বিভাজন হয় না? একটু হইলে তো হয়, একটু দেরি তো হয় আর কি। তো কখনো যদি স্ট্রেট টিস্যু থেকে কখনো আবার কোষ তৈরি হয়, তখন এটা আমরা বলি সেকেন্ডারি ভাজক টিস্যু। কি টিস্যু? তাহলে এটা মাথায় রাখা লাগবে যে স্ট্রেট টিস্যু থেকে যদি কখনো কোষ বিভাজন হয়, তখন এটা আমরা কি বলি? তাহলে স্ট্রেট টিস্যু শব্দটা রাখবো। স্ট্রেট টিস্যু থেকে যে ভাজক টিস্যু তৈরি হয়, এটা আমরা বলি কি টিস্যু? সেকেন্ডারি ভাজক টিস্যু। আর দেখো এটা ভ্রূণ অবস্থার অনেক পরে তৈরি হয়। ভ্রূণ অবস্থায় কোনটা তৈরি হয়েছে? প্রাইমারি। এটা তো ভ্রূণ অবস্থার পরে তৈরি বোঝা যায়। এতক্ষণ গুলোর উদাহরণ কোনো দেওয়া ছিল না, ছিল মূল বা কাণ্ডের কি লেখা ছিল? শীর্ষে। আগে দুইটা কি উদাহরণ দেওয়া ছিল? মূল কাণ্ডের শীর্ষে। এটারটা কি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এখন বলে স্যার এইটা আবার কি জিনিস, তাই না? ক্যাম্বিয়াম জিনিসটা কি? জাইলেম আর ফ্লোয়েমের নাম শুনছো কিনা? জাইলেম আর ফ্লোয়েম টিস্যুর মাঝখানে আরেকটা টিস্যু থাকে, আরেকটা কোষ থাকে, ওটা আমরা বলি ক্যাম্বিয়াম। সবাই পেজ খুলে দেখে আস। আমার এখানে টানতে তো দেরি হবে। সবাই পেজ খোলো, কত নাম্বার পেজ খুলবা? সবাই 279 নাম্বার পেজ খুলো। জাইলিম টিস্যু আর ফ্লোয়েম টিস্যুর মাঝখানে মাঝে মধ্যে অতিরিক্ত একটা টিস্যু থাকে, ওটা আমরা বলি কি টিস্যু? ক্যাম্বিয়াম। হ্যাঁ, এটা দেখাইছিলাম ওখানে নিয়ে, দেখো 79 নাম্বার পেজে যে ছবিগুলো দেওয়া আছে, দেখো উপরে ডট ডট করে দাগ দেওয়া ফ্লোয়েম টিস্যু, এরকম করে এরকম দেওয়া। এই যে ফ্লোয়েম, এগুলো হচ্ছে কি টিস্যু? ফ্লোয়েম। আর এইভাবে দাগ দেওয়া, এটারে বলছে কি টিস্যু? জাইলিম। এই দুটার মাঝখানে হচ্ছে আবার আরেকটা টিস্যু আছে, তাই না? এই যে এটার নাম দেওয়া আছে ক্যাম্বিয়াম। এটার নাম কি দেওয়া? তাহলে ক্যাম্বিয়াম মানে একটা টিস্যু কোষ। এটা কি কোষ? জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে থাকে। ওকে, এতটুকু জানলেই হবে তোমার আপাতত। আগে থেকে আসা হবে। দেন তাহলে এবার কি টিস্যু করলাম? কি অনুসারে? উৎপত্তি অনুসারে গেল, এবার কি অনুসারে? অবস্থান অনুসারে আসছে। অবস্থান অনুসারে। তো অবস্থান অনুসারে কয় ভাগে ভাগ করছে বললাম? 3 ভাগে। শীর্ষক, ইন্টারক্যালারি আর কি পার্শ্ব। শীর্ষক, ইন্টারক্যালারি, ক্যালারিয়া পার্শ্ব। এখানে এসে আগে কষ্ট করে এটা ছবি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে। এত দৌড় দিল কেন? এই ছবিটার দিকে এসে লেখো। এই যে ছবিটা দেওয়া আছে না, ছবিটার এখানে লেখা এই ছবি কালো অংশ, কি অংশ? আর আরেকটা অংশ লাগবে সাদা অংশ। এই ছবির কালো অংশটা হইতেছে শীর্ষক ভাজক টিস্যু, তাই না? কালো অংশ লেখো ভাজক টিস্যু, আর সাদা অংশটা লেখো স্থায়ী টিস্যু। আমার বইয়ে যে ছবিটা দেওয়া আছে, যে ছবিটা দেওয়া আছে, ছবির কালো অংশগুলো কি? ভাজক টিস্যু, আর সাদা অংশটা হচ্ছে, লেখো দেন স্যার বোঝাই দিবে। লিখছো? তাহলে দেখো ফার্স্টে যে টিস্যুটা দেওয়া আছে নাম কি? শীর্ষক। শীর্ষ মানে কি নিচে না উপরে? উপরে। দেখো এই যে আমাদের পিকচারটা দেওয়া আছে, পিকচারটার মধ্যে দেখো একদম উপরে যে টিস্যুটা, গাছের একদম উপরে টিস্যুর নাম কি? শীর্ষক। আর এখন পড়তেছি কি অনুসারে? অবস্থান। অবস্থান মানে কই আছে? উপরে না নিচে না মাঝখানে না সাইডে? তাহলে একদম উপরে যে টিস্যু থাকে ওটার কি বলি? এবং দেখো কালো অংশ শীর্ষক। কথা বুঝতে পারছো? শীর্ষক কই থাকবে? গাছের একদম উপরে। এবার আসো পরেরটা কি? শীর্ষকের পরে কি আছে? ইন্টারক্যালারি। ইন্টারক্যালারির নাম কি? নিবেশিত। নিবেশিত মানে বলবো আবেশিত শব্দের নাম শুনছো? আবেশিত বা নিবেশিত। আর নিবেশিত মানে হচ্ছে দুইজনের মাঝখানে থাকা, সংস্পর্শে থাকা। তো দুইটা ভালো মাঝখানে তুমি আছো, তখন তুমি বলে যে ও ভালো, ওর আবেশে থাকতে একটা সেও ভালো হয়ে গেছে, বলে না মানুষ এরকম কথাবার্তা। তো নিবেশিত মানে দুইজনের মাঝখানে থাকা। তো নিবেশিত ভাজক টিস্যু কারা কারা জানো? যেই ভাজক টিস্যু দুইটি স্টেট টিস্যুর মাঝখানে থাকে। কয়টা স্টেট টিস্যুর মাঝখানে? দুইটা। যে আমি তোমার যদি ছবি দেখাই, যে এখানে ছবিটার দিকে তাকাও। এই যে এই যে এটার নাম আছে কি দেওয়া আছে? ইন্টারক্যালারি। ইন্টারক্যালারি বাংলা নাম কি? নিবেশিত। দেখো তো এই নিবেশিত ভাজক টিস্যুটা, এটা একটা, এই সাদা অংশটা কি ভাজক না স্থায়ী?
আমরা অলরেডি লিখে রাখছি সাদাটা হচ্ছে স্থায়ী, এই সাদাটা কি ভাজক না স্থায়ী? তাহলে এটা কি দুইটা স্থির রেখা মাঝখানে আছে না? যেই ভাজক টিস্যু দুইটা স্থির রেখা মাঝখানে থাকে তারাই আমরা বলি কি নিবেশিত। বুঝছো না বুঝো না আমার কথা? শীর্ষ কই থাকবে একদম গাছের উপরে, নিবেশিত কই থাকবে দুইটা স্থির রেখার মাঝখানে। আরেকটাতে পার্শ্বীয়, আরেকটা নাম কি? পার্শ্বীয়। এই যে পার্শ্বীয়, পার্শ্বীয় কই থাকবে দেখা যাচ্ছে পাশে থাকবে, তাই না? পার্শ্বীয় কই থাকবে? কারণ পার্শ্বীয় দুই পাশে তো সাদা, নাকি সাদা না? তাহলে এটাও এক ধরনের কি টিস্যু বলতো? নিবেশিত। কথা বুঝতে পারছো? তবে এক পাশে থাকে জন্য এটা আমরা কি নামে রাখবো? পার্শ্বীয়। কথা বুঝছো না বুঝো না আমার কথা? আচ্ছা, এবার আসো তাহলে আমরা এগুলো পড়ি। তিনটা অবস্থান অনুসারে দেখাই ফেলছি না? এবার আসো ওরা কই থাকে, শীর্ষকটা কই থাকবে?
এগুলো আমরা কি বলি? পশুকা। তো পশুকা কি চিকন হাড্ডি না? আর চিকন হাড্ডি কেমন হয় দেখতে? স্যার কি খালি দৈর্ঘ্য না? একটা সুতার কথা চিন্তা করো, সুতার কি উচ্চতা আছে না প্রস্থ না খালি দৈর্ঘ্য আছে? তো আমরা হাড্ডিটার কি একটা খালি দৈর্ঘ্য হিসাব করতে পারি না? তো রিব ভাজক টিস্যু কয় তলে বিভাজিত হয়? এক তলে। এখন মাংস ভাজক টিস্যু ওরা হচ্ছে কোনো নিয়ম টিয়ম মানে না, দৈর্ঘ্য বাড়ে, প্রস্থ বাড়ে, উচ্চতা মানে সব দিক দিয়ে বাড়ে। কথা বুঝতে পারছো? যার কারণে তোরা কোনো নির্দিষ্ট নিয়মে সজ্জিত হয় না, কোষপুঞ্জ গঠন করে চার দিক দিয়ে বাড়তে থাকে। ওকে? আর এটার কারণে দেখবে উদ্ভিদ ঘনত্ব বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? তাহলে কোন ভাজক টিস্যু কারণে উদ্ভিদ ঘনত্ব বৃদ্ধি পায়? মাস। এবার আসো এক্সাম্পল কি? এক্সাম্পল গুলো পরীক্ষা আসে স্যার। বর্ধনশীল ভ্রূণ মানে ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চা গেলে দৈর্ঘ্য বাইরে বাড়ে নাকি প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ উত্তর সব দিক দিয়ে বাড়ে। একেবারে রেণু থলি কি থলি? রেণু ছিল না, বলছিলাম যে রেণু মাটিতে পড়লে একটা গাছ হয়ে যায়, তো রেণু তো একটা গাছ হইতে পারে, তো রেণু থলি এটাও চারু দিক দিয়ে পারে। দেন আসো এন্ডোস্পম বা শস্য। এন্ডোস্পম কোনটা ছিল? যে বলছেন বীজের ভিতরে যে একটা অংশ, এই এন্ডোস্পম ছিল না কেন? লগ্ন জাবলি দিয়ে এন্ডোস্পম দেখাইছি না? যে ভ্রূণ যে অংশটা খেয়ে বড় হয় এটা আমরা কি বলি? এন্ডোসোম। এন্ডোসোম বীজেরই একটা অংশ, একটা বীজেরই একটা অংশ। এবার আসলে আর কি আছে? মজ্জা। কিসা? মজ্জা আর কর্টেক্স। এখন মজ্জা আর কর্টেক্স তোমরা এখনো চিনো না, আমি একটু তোমার দেখাই আনি মজ্জা আর কর্টেক্স জিনিসটা কি। এই দেখো, এটা তো একটা টিস্যুর ছবি, এখানে পুরো একটা গাছের টিস্যু দেওয়া আছে। এই টিস্যুর মধ্যে গোল গোল কোষগুলো দেখছো না, বড় বড়, এগুলোর নাম হচ্ছে কর্টেক্স। এর নাম কি? আর গাছের একদম কেন্দ্রের অংশটা, একদম এই যে কেন্দ্র আছে না, কেন্দ্রটা আমরা বলি মজ্জা। ছোট গাছে কাঠ কাটে না, কাঠ কাটলে একদম একটা গুল গাছ, গাছটা তো একটা গুল গাছ কাটছো, মাঝখানে একটা অংশ কালো হয়ে থাকে না একদম পুরো, এটার নাম মজ্জা। এটার নাম কি? কথা বুঝতে পারছো? এগুলো আসবে, আমরা এগুলো সব নিয়ে পড়বো। তাহলে এগুলো তো সব কি বহু মানে সব তলে বিভাজিত, দৈর্ঘ্য বাড়বে, প্রস্থ বাড়বে, উচ্চতা। আবার সব প্লেট প্লেট কয় তলে বিভাজিত হয়? তাহলে এটা একদম মনে রাখা সহজ, এটা হচ্ছে পাতা। পাতা কি? পাতার মতো মানুষ প্লেট হিসেবে খায় না, কলা পাতায় খাইতে দেখছো না মানুষকে? তোমাদের মিল্লি ভাত তো অনেকে কলা পাতায় খায়, হ্যাঁ না? তাহলে পাতা কয় তলে বিভাজিত হয়? দুই তলে। আরেকটা হচ্ছে বদ্ধিষ্ণু বহিঃত্বক। কি ত্বক? ধরো আমার হাতে যে ত্বক, ত্বকের কোনো উচ্চতা আছে নাকি প্রস্থ দৈর্ঘ্য আছে? তাহলে ত্বক কয় তলে বিভাজিত হবে? দুই তলে। এই যে সামনের দিকে বাড়ে, আশেপাশে বাড়ে, বাট এটা কি মোটা হয়? মোটা হইলেও আমরা এটা মোটা ধরতে পারবো না। এই যে পাতা, আমাদের যে বইয়ের পাতা, বইয়ের পাতার উচ্চতা আছে না? আছে, কিন্তু খুবই কম, এটাকে আমরা ধরি না, নগণ্য, ওই সময় বাদ দিয়ে দিই। এবার রিব। রিব ভাজক টিস্যু। কি ভাজক টিস্যু? আচ্ছা, রিব ভাজক টিস্যু ওইটার কারণে রাখবা, প্লেটের কারণে হচ্ছে উদ্ভিদ আয়তনে বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? আর ওইটার কারণে কিছু বৃদ্ধি পায়? ঘনত্ব। তাহলে একটা কারণে ঘনত্ব বৃদ্ধি পায়, একটা কারণে, মানে এই দুইটার মধ্যে পার্থক্য আমি নিজেও ধরতে পারতেছি। নিজে ধরতে পারছি মানে আমি মনে করি কি উল্টা পাল্টা লেখা আছে। ঘনত্ব আয়তন কার থাকে রে বাবা? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যার আছে তারই তো আয়তন। তো আয়তন খুব উপরে হওয়ার কথা না? এটা তো ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার কথা। ক্ষেত্রফল কারে? দৈর্ঘ্য আর প্রস্থ কারে? ক্ষেত্রফল। তো এটা ক্ষেত্রফল হওয়ার কথা, আয়তন হওয়ার কথা উপরেরটাই। আর ঘনত্ব সূত্র কি? ভর ভাগ আয়তন, তাই না? প্রতি একক আয়তনে কতটুকু ভর আছে? তাহলে ঘনত্ব যে কথা, আয়তন তো একই কথা। বোঝো না আমার কথা? তাহলে আয়তন ঘনত্বটা ওখানে থাকার কথা, এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার কথা। লিখে রাখছে আছে, কিন্তু ওই যে যত জ্বালা দ্বন্দ্ব বসে, মানে আমাদের আর কি, আমরা এখন কথা মনে রাখি। তারপরে রিব ভাজক টিস্যু। দাগটা ওরা এক সারিতে থাকে, বললাম তোরা কয়টা তলে বিভাজিত হয়? তাহলে ওরা এক সারিতে থাকবে, এবং দাগটা ওরা দেখতে বুকের পাঁজরের ন্যায় হয়। ওই যে পাঁজর, আমরা বললাম না পাঁজরের হাড্ডি, ওরা দেখতে কিসের মতো হবে? বুকের পাঁজরের ন্যায়। দেন আসো, ওরা কয় সারি কোষ সৃষ্টি করে? বললাম এক সারি, বারবার এক এক শব্দ আছে। এক্সাম্পল কি? বদ্ধিষ্ণু মূল। কি মূল? দেখ দাও কি মূল? বদ্ধিষ্ণু মূল মানে হচ্ছে গাছের শিকড় কি স্যার? মোটা হয় নাকি চিকন হয়ে সুতার মতো মাথা থাকে? সুতার মতো, এটাই। আরেকটা হচ্ছে কাণ্ডের, ওই যে মজ্জা পড়ছিলাম না একটু আগে, মজ্জা রশ্মি। রশ্মি নাম শুনলে কি রশি রশি একটা ভাব আছে না? রশির কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে না খালি দৈর্ঘ্য আছে? হ্যাঁ, মজ্জা রশ্মি কি? এখন আমরা এটা পড়তেছি না, সামনে এটা আসবে তখন বিস্তারিত বলবো। ওকে? আচ্ছা, এখন লাস্ট পড়া, একটু ধৈর্য বসা, 2 মিনিট লাগবে, কিছু নাই। এখন আসো লাস্ট পড়া, এটা হচ্ছে কাজ অনুসারে, মানে খালি খালি এই পড়াটা। কাজ অনুসারে কয় ভাগে? 3 ভাগে। এক নম্বর পয়েন্ট বলতে যা প্রোগ্রাম, খ নাম্বার প্রো কেম্বিয়াম, ওই কেম্বিয়াম শব্দটা আবার আসছে। গ নাম্বার গ্রাউন্ড মেরিস্টেম। কি মেরিস্টেম? তো প্রোটোডাম যারা ত্বক সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ডার্ম মানে বলছিলাম ডার্মিস, মনে আছে? ডার্মিস মানে কি? ত্বক। তো যারা ত্বক তৈরি করে তাদেরকে আমরা বলি প্রোটোডাম। তাহলে ত্বক সৃষ্টিকারী, ত্বক শব্দটা আসলে আমরা কি জায়গায় দিব? প্রোটোডাম। এখন কার ত্বক? সবার ত্বক। মূল, কাণ্ড, পাতা, ফল, ফুল যত আছে সবার ত্বক। ত্বক আসলে কি জায়গায় দিবা? প্রোটোডাম। তাহলে উদাহরণ রাখতে দরকার নেই, ত্বক শব্দ রাখবে না, তাই না? ডার্মিস মানে কি? ত্বক। আবার আছে প্রোকেম্বিয়াম। কি কেম্বিয়াম? মনে আছে কেম্বিয়াম দেখাই আনছিলাম, কার কার মাঝখানে থাকে? জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ছিল, তাই না? জাইলেম ফ্লোয়েম। তার মানে যারা যেই যেই টিস্যু থেকে কেম্বিয়াম জাইলেম ফ্লোয়েম তৈরি হয়, এটা কিন্তু দেখো মেডিকেলে আসছে 18 সালে। তাহলে যেই টিস্যু থেকে জাইলেম ফ্লোয়েম কেম্বিয়াম তৈরি হয় ওদেরকে আমরা বলি প্রোকেম্বিয়াম। কি কেম্বিয়াম? ব্র্যাকেট দা প্রোকেম্বিয়াম কাকে বলে?
যারা জাইলেম ফ্লোয়েম মানে ভাস্কুলার টিস্যু তৈরি করে তাদেরকে আমরা কি বলি? প্রোকেমিয়া। আচ্ছা এটার কাজ কি? কাজ তো বললাম, কি টিস্যু তৈরি করা? এক লাস্ট ফর আজকের দিনে গ্রাউন্ড মেরিস্টেম। কি মেরিস্টেম? এখানে একটা শব্দ খালি রাখবে, উদ্ভিদের মূল ভিত্তি তৈরি করে। কি ভিত্তি? মূল ভিত্তি। যেমন একটা বিল্ডিং এর মূল ভিত্তি কি? প্রথম তলা না? তো উদ্ভিদের মূল ভিত্তি কারা জানো? ওই যে তোদের কর্টেক্সের ছবি দেখে আনছিলাম, গাছের মজ্জা রশ্মি, এগুলো বলে উদ্ভিদের মূল ভিত্তি। গাছের কি মাঝখানে যে কাঠটা ওইটাই দাম, তুমি জানো? গাছের যে মাঝখানে একটা গাছ কাটলে মাঝখানে কাঠটা সার কাঠ বলে, ওটা কালো হয়ে থাকে একদম পুরো, ওটা দিয়ে ফার্নিচার বানাতে গেলে অনেক দাম। আর আশেপাশে যে কাঠগুলো এগুলো একটু সাদা সাদা টাইপের, ওগুলো হলুদ হয়ে যায়, হচ্ছে সার কাঠের অনেক দাম। যেমন সহজ কথায়, এই যে এখানকার যে বেঞ্চটা, এই বেঞ্চটা দেখো একদম কালো টাইপের, তাই না? এটা সার কাঠ দিয়ে তৈরি, বাট এই বেঞ্চের দেখো এই যে মাঝখানে একটা সার কাঠ, বাট এই যে পাশে যে সাদা অংশটা এটা কিন্তু সার না। এবং এটার মধ্যে দিয়ে কিন্তু কি ধরে ফেলে স্যার? ঘুরে ধরে, ধরে পর্যন্ত, এবং ঘুরে ধরে 12টা পর্যন্ত খাই ফেলে। কথা বুঝতে পারছো? তো এই যে কর্টেক্স মজ্জা সেগুলো গাছের কেন্দ্রে থাকে, কই থাকে? একদম পুরা। আর এই জন্য এগুলোর বলা হয় কি? গাছের কি ভিত্তি? তাহলে গাছের মূল ভিত্তি নিয়ে চারটি স্টার দিয়ে রাখো, আর আজকে পরে দূরত্ব দেবে। ওকে। এবং এই অধ্যায়ের টিস্যু আর কি ছিল? টিস্যু তন্ত্র। টিস্যু পড়া শেষ। এবার খালি আছে কি তন্ত্র? 3টা টিস্যু তন্ত্র আছে, ওটা পড়লে। ওকে স্যার, আজকে তো রুকি।